আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম নরেন্দ্র মোদীর কাছে ভারতীয় নাগরিকত্বের কি কি প্রমাণ রয়েছে। নরেন্দ্র মোদীর কাছে ভারতীয় নাগরিকত্বের এমন কি জাদু রয়েছে যে জাদুটা আমার কাছে নেই। এই সেই আরটিআই এর জবাব। এই আরটিআই এর জবাবে 28/2/20 সালে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1950 সালের নাগরিকত্ব আইন 3 নম্বর ধারা অনুযায়ী তিনি জন্মসূত্রে এই ভারতের নাগরিক। তার নতুন করে আর কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। এখানেই প্রশ্ন করতে চাই, জবাব দিয়ে যাবেন আপনি। নরেন্দ্র মোদী যদি এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করে তার আর নতুন করে নাগরিকত্বের কাগজ দেওয়া না লাগে, তাহলে আমি ভারতে জন্মগ্রহণ করে আমার কেন নাগরিকত্ব চাওয়া হবে, আমাকে কেন অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে, তার জবাব কিন্তু আপনার কাছে আমরা চাই। নমস্কার। বিশেষ বিষয়ে দু চার কথা না বলে পারছি না, তবে ভাবতে লজ্জা হয় যে শ্রদ্ধেয় দাদা মুকুল বৈরাগ্যের সঙ্গে এক সময় আমরা এই নমশূদ্র আন্দোলন করেছি, উদ্বাস্তু আন্দোলন করেছি। উনি বুদ্ধিমান মানুষ হয়ে কি করে এই কথাগুলো বলেন? চটি চাটতে চাটতে এতটা চাটা তো ঠিক নয়। উনি নাকি আরটিআই করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী তিনি ভারতের নাগরিক কি না এবং তার নাগরিকত্বের কি প্রমাণ আছে। তাতে মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 1950 সালের 3 নম্বর ধারা জন্মসূত্রে নাগরিকত্ব অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জন্মসূত্রে নাগরিক। উনি বললেন যে ভারতের প্রধানমন্ত্রী যদি তার নাগরিকত্বের প্রমাণ না দেখায়, তাহলে আমার যদি ভারতে জন্ম হয় তাহলে আমি কেন তার কাগজ দেখাতে যাব? কাগজটাকে আপনাকে দেখাবে কেন গো? ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যে কেউ এলি তেলি, আপনি তার কাগজ দেখবার কে? মুকুলবাবু আপনি বলুন, আপনি দাদা, আপনাকে শ্রদ্ধা রেখে বলছি, আপনি আমি কারো নাগরিকত্বের কাগজ দেখতে চাইতে পারি কি? যদি আপনার সন্দেহ হয়, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আপনি কেস করেন। এই যে মানুষকে ভাওতা দেন, আমরা 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, দিচ্ছে না, সুপ্রিম কোর্ট আছে না? সেখানে আপনারা নালিশ করতে পারেন না? সুপ্রিম কোর্ট আছে না? সেখানে আপনারা কেস করতে পারেন না? এত শত শত কোটি টাকা ব্যয় করলেন রোহিঙ্গাদের শুধু নাগরিকত্ব দেওয়ার জন্য, এসআইআর এর নাম তোলার জন্য। সুপ্রিম কোর্টে কতবার মাননীয় মুখ্যমন্ত্রী লড়াই করলেন, তার দল লড়াই করেছে। আপনি পারবেন না? লজ্জাও করেন আপনার? আপনি বলছেন নরেন্দ্র মোদীজির প্রমাণ দেখান, তাহলে আমি কেন প্রমাণ দেখাবো? শুনে নিন আইনটা। আপনি যদি সত্যি সত্যি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে জন্ম যখন নিয়েছেন, দেখুন আইনে লেখা আছে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে ভারতে, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে, তার মা বাবার কোনো প্রমাণ দেখাতে হয় না। সে নিজের প্রমাণ দেখালেই সে নাগরিকত্ব পাবার অধিকারী। আইনটা পড়ে দেখবেন, খুব ভালো করে পড়ে দেখবেন। তার মা বাবার প্রমাণ দেখাতে হয় না, এটা আইনে লেখা রয়েছে। তাহলে 87 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনি জন্ম নেন, মনে করেন 1986 সালে আপনি জন্ম নিয়েছেন, তাহলে 86 আর 6 92, নিশ্চয়ই আমি বা আপনি 92 সালে প্রাইমারিতে ভর্তি হয়েছেন। সেখানেই আপনার ডেট অফ বার্থ রয়েছে, যার মান্যতা দেওয়া হয়। তাহলে 1 থেকে আপনি 4 পর্যন্ত পড়েছেন, 92, 93, 94, 95, 96, 97, বড়জোর 98 সালে আপনি যেহেতু 4 পাস করলেন, 5, 6, 7, 8, 9, 10, তারপর আপনি পড়াশোনা করলেন,
এডুকেশনাল সার্টিফিকেটগুলো আপনার কাছে আছে? অবশ্যই আছে। আর যদি তা না থাকে, আপনার মা বাবা, আপনি বলবেন যে আমি তো লেখাপড়া শিখিনি, তাহলে আপনি যখন জন্মগ্রহণ করেছেন 86 সালে, আপনার মা বাবা নিশ্চয়ই এদেশে ছিল। তাই নাহলে আপনি জন্ম তো বাতাসে নিতে পারেন না। এদেশে যখন ছিল, তাহলে আপনার মা বাবার কোনো একটা প্রমাণ আছে। যদি আপনি অশিক্ষিত হন, লেখাপড়া নিরক্ষর হন, তাহলে তার একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি, যে কোনো। তারপর আপনি যদি 86 সালে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে 18 বছর বয়স বা 21 বছর যখন আপনার বয়স হয়েছে, যেমন আইন ছিল আগে, সেই সময় আপনার ভোটার লিস্টে নাম উঠেছে। তাহলে আপনার কত প্রমাণ রয়েছে, কত রেশন কার্ড হয়েছে আপনার, কিচ্ছু হয়নি আপনার। আপনি বলবেন আমার এখানে জন্ম, আর আমি তা মেনে নেব। আর যেখানে স্বরাষ্ট্র দপ্তর কিংবা যারা যথাযোগ্য যারা অফিসারবৃন্দ থাকবেন, যেখানে আপনাকে দেখাতে হবে, তারা মেনে নেবে। আপনি কাগজটা তো দেখাবেন, অবশ্যই দেখাবেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, আর আপনি বলছেন আমি কাগজ দেখাবেন কেন? প্রধানমন্ত্রী সমস্ত কিছু দেখিয়েই কিন্তু নমিনেশন সাবমিট করেছেন। আমি অসীম সরকার, আমি যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিলাম 21 সালে, আপনারাই আমার বিরুদ্ধে কেস করেছিলেন এই কল্যাণীতে, আমি বাংলাদেশি বলে। আমার এসসি সার্টিফিকেট জাল, এই কথা বলেছিলেন। আমার ফরপাস সার্টিফিকেট জাল, এইগুলো দিয়ে কেস করেছিলেন। কেস করুন, মোদিজির বিরুদ্ধে কেস করুন, যদি বাপের বেটা হয়ে থাকেন আপনারা। মোদিজি সেখানে পরিষ্কারভাবে প্রমাণ দিবেন। যদি না পারেন, তার নমিনেশন ক্যান্সেল হবে। এই ফাঁকা আওয়াজ তুলছেন কেন দাদা? চটি আর চাটবেন না দাদা, পালাবার জায়গা পাবেন না, এত চটি চাটবেন না। আপনারা কেস করে কি ফল হয়েছিল? আমাকে এসসি সার্টিফিকেট দিয়েছিলেন, তখন বনগাঁর এসডিও ছিলেন মাননীয় ভূদেব বিশ্বাস মহাশয়, লাল টুকটুকে চেহারা, ছোট্ট মানুষটি। এবং আমার হেয়ারিং এ মোটেই যাচ্ছে না। আমি নিজে গেলাম, গিয়ে বললাম স্যার আমি নমশূদ্র মানুষ, আমি এসসি কার্ড পাচ্ছি না। বলে অসীমবাবু আপনার গান শুনি তো আমি, আপনি এসসি কার্ড পাচ্ছেন না মানে? বসুন বসুন। উনি একটা বেল টিপলেন, আপার ডিভিশন ক্লার্ক যিনি, উনি চলে এলেন। স্যার, বলে অসীমবাবুর এসসি কার্ডটা আটকে রাখা হয়েছে কেন, ব্যাপারটা কি? বলে স্যার এখনো তো তদন্ত। আরে তদন্ত কিসের? অসীম সরকার যদি নমশূদ্র না হয়, শিডিউল কাস্ট না হয়, তাহলে পৃথিবীতে আর কেউ নেই। আনেন খাতা। তখন লম্বা মুড়ি বই ছিল, অর্ধেক কেটে ওখানে থাকতো আর অর্ধেক দিয়ে দেওয়া হতো। সেইভাবে উনি সঙ্গে সঙ্গে স্বাক্ষর করে ওখান থেকে কেটে আমার হাতে হাতে দিয়ে দিলেন। বাপের বেটা ভূদেব বিশ্বাস, নমস্কার জানাই ভূদেব বাবুর শ্রীপাদ পদ্মে। সেখানে তো ভেরিফিকেশনে পাঠিয়েছিল। আমার ফরপাস সার্টিফিকেট জাল বলেছিলেন আপনারা। আমার নমিনেশন বাতিল হবে বলে সমস্ত পেপারে পেপারে তখন প্রত্যেক দিন লেখা হতো, পাঠিয়ে দেওয়া হলো। যে স্কুলের সার্টিফিকেট, হেডমাস্টার এখনো বেঁচে আছেন মাননীয় রঞ্জিত বাবু, রঞ্জিত মণ্ডল মহাশয়, সেখান থেকে ভেরিফিকেশন হয়ে এলো। ওকে, আমাকে বাংলাদেশি বলা হয়েছিল। আমার সমস্ত প্রমাণপত্র দেখিয়ে, সমস্ত সবকিছু তদন্ত করে তখন ওকে হয়ে গেল সমস্ত কিছু। আমার নমিনেশন রিজেক্ট আপনারা করতে পারেননি। ফাঁকা আওয়াজ মারবেন না দাদা, আপনাকে বলছি, আপনি ফাঁকা আওয়াজটা মারবেন না। আজকে নমশূদ্র উন্নয়ন বোর্ডের আপনি চেয়ারম্যান হয়েছেন বলে, দিদির খুব পেয়ারম্যান হয়েছেন, জানি না ওইসব চুরির টাকার শেয়ারম্যান হয়েছেন কি না। আমি আপনার কেয়ারম্যান নই, ওইসব কেয়ার করি না, ডোন্ট কেয়ার। এই জন্যই সত্যের উপর, ন্যায়ের উপর দাঁড়িয়ে রাজনীতি করছি। এসব কেন ভুল ভাল বুঝাচ্ছেন আইন? হ্যাঁ, 1987 সালের 1 জুলাই থেকে যাদের জন্ম হবে 2004 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত, তাদের মা অথবা বাবা যে ভারতের নাগরিক, তার একটা প্রমাণ দিতে হবে। এবং সন্তানটার তো প্রমাণ লাগছেই। আর 2004 সালের 2রা ডিসেম্বরের পরে যাদের জন্ম,
তাদের কিন্তু মা এবং বাবা উভয়ই ভারতের বৈধ নাগরিক হতে হবে, তবেই ওই বাচ্চাটা জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। এসআইআর তো সেই আইনই চলছে, এসআইআর তো সেই কথাই বলছে। আইনের বাইরে আমরা কেউ নয়, আপনিও না, আমিও না, প্রধানমন্ত্রীও নয়, স্বরাষ্ট্রমন্ত্রীও নয়, মুখ্যমন্ত্রীও নয়। এত মিথ্যা কথা আপনারা বলে রাজনীতি করেন কেন? আপনারা যাকে তাকে বলবেন বহিরাগত। আমরা যখন শ্রীকৃষ্ণের পূজা করি, আপনি তো ছিলেন খুব সম্ভব ইসকনে বা ভারত সেবাশ্রম সঙ্গে, আপনি গেরুয়া পড়তেন আগে। শ্রীকৃষ্ণকে কি বাঙালি ছিলেন? কখনোই না। আবার তিনি বাঙালি, তিনি উড়িয়া, তিনি হিন্দুস্তানি, তিনি তেলেগু, সমস্ত কিছুর অধিকারী তিনি। তিনি উল্লঙ্ঘ ত্রিসীম, ভাগবতে লেখা আছে। স্বর্গমর্ত পাতাল আমরা চিনি, তার বাইরেও যা আছে সমস্ত জায়গার অধিকারী শ্রীকৃষ্ণ। শ্রীরামচন্দ্র, ভগবান রামচন্দ্র, তিনি তো অযোধ্যাবাসী ছিলেন, বাঙালি ছিলেন। আমরা তাকে ভালোবাসি, কই বহিরাগত বলি না তো। জগন্নাথ মন্দির করেছেন, কোথাকার জগন্নাথ? উড়িষ্যা, কই বহিরাগত বলি না তো। তাহলে আপনারা এই ধরনের শব্দ চয়ন করেন, আর আপনাদের আইপ্যাক, আপনাদের টাকার গোলাম যারা, তারাও বিভিন্ন জায়গায় দেখছি টাকা দিয়ে দিয়ে কিছু বিজেপির যারা প্রচন্ড লোভী, তাদের দিয়ে বিভিন্ন জায়গায় বলাচ্ছেন আমরা ভূমিপুত্র চাই, ভূমিপুত্র চাই। বিজেপির মধ্যে কোনো ভূমিপুত্র বলে কিছু নাই। আমরা একই ভূমির সন্তান, সেটা ভারত ভূমি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা ভারত মাকে ভালোবাসি, ভারত মায়ের সন্তান আমরা সবাই। যে কেউ যে কোনো জায়গায় ভোটে দাঁড়াতে পারে। আমার মোদিজি, তিনি কোথাকার অধিবাসী? গুজরাটি। তিনি কোথায় দাঁড়ান? কাশী থেকে জয়লাভ করেন। ইন্দিরা গান্ধী, প্রয়াত প্রধানমন্ত্রী শ্রদ্ধা ইন্দিরা গান্ধী, তিনি বেরেলি থেকে জিততেন। ওনার বাড়ি কি বেরেলিতে? বলুন তো দেখি। আপনারা কি বলেন আমি কিছু বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার কালীঘাট ছেড়ে লড়াই করতে গিয়েছিলেন নন্দীগ্রামে। নন্দীগ্রাম, তিনি কি সেখানকার অধিবাসী ছিলেন? ছিলেন না। সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুর থেকে এমএলএ হলেন, তিনি কি সেখানকার অধিবাসী? কখনোই না। একটা কথা মনে রাখবেন, আইনের বাইরে যাবেন না, আইন নিয়ে কথা বলবেন। সমস্ত আইনের উপরে আইন। আমরা ভারতবাসী, ভারতে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এক আইনে চলবো। আমরা একটা আইন মেনে যদি আমরা চলতে পারি, তাহলে ভারত একদিন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করবে। আপনিও যেমন, আপনার দিদিমণিও তেমন, আইপ্যাকও তেমন। টাকা দিয়ে দিয়ে কিছু দুর্বৃত্ত, তাদের দিয়ে আপনারা অপকর্ম করছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আজে বাজে কথা প্রচার করতে চেষ্টা করছেন। আর বেশি দিন নেই, কয়েকটা মাস, তিনটে মাস বড় জোর। দাদা, তারপরে কোথায় যাবেন আপনি? আপনার লাফালাফি ছুটকোট পরে যে ঘুরছেন, লাল বাতি গাড়ি নিয়ে ঘুরছেন, লাল বাতিটা লজ্জাগা হয়ে যাবে না তো? হ্যাঁ, বুঝে নিন। লাল বাতি প্রথম ওই যে লয়াকারের জায়গা, ওটা ল না হয়ে হয়ে যাবে না তো? সাবধান থাকুন, হুঁশিয়ার থাকুন, আইন রক্ষা করে চলুন। নমস্কার, ভালো থাকবেন। মিথ্যা কথাগুলো ছেড়ে সত্যের পথ অবলম্বন করুন। জয় শ্রীরাম।